হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পয়েটিক ইংলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতোই পয়েটিক ইংলিশ আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি ইন্টারেস্টিং ক্লাস। আজকে আমরা ইন্টারমিডিয়েটের খুব গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকটি হচ্ছে মডিফায়ার। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মডিফায়ার নিয়ে কথা বলবো। ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের কাছে বিশেষ করে এই টপিকটা অনেকটাই একটু ভীতিকর বলে মনে হয়, তবে আমার কাছে মনে হয় একটু সহজ এবং গুছানোভাবে যদি পড়া যায় তাহলে এই টপিকটা ইন্টারমিডিয়েটের সিলেবাসের যেই কোনো টপিকের তুলনায় অনেক বেশি সহজ হবে। তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমাদের আলোচনার শুরুতে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করতে পারি তাহলে আমরা ব্যাপারগুলোকে গ্র্যাজুয়ালি খুব সুন্দর করে বুঝে বুঝে আমরা শিখতে পারবো। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই একদম ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, আর যে ইনফরমেশনগুলো তোমাদের নোট করা দরকার অবশ্যই নোট করে নেবে। তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আমরা আমাদের যেই টপিকটা নিয়ে পড়ছি সেই টপিকটা আমাদের পরীক্ষাতে কিভাবে আসে সেটার একটা ডেমো দেখে নিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে একটা প্যাসেজ আসে আমাদের পরীক্ষাতে, এবং প্যাসেজটার মধ্যে আমাদেরকে 10টা ক্লু দেওয়া থাকে। দেখো 10টা ব্ল্যাঙ্ক আছে, যে 10টা ব্ল্যাঙ্কে আমাকে পূরণ করতে হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে এই যে আমাদের প্রত্যেকটা ব্ল্যাঙ্কের পাশে একটা সাইড নোট দেওয়া আছে, যে সাইড নোটটাতে লেখা থাকে তুমি পরীক্ষার ওই ব্ল্যাঙ্কগুলো কী দিয়ে পূরণ করবে। আমার কাছে মনে হয় এই ব্যাপারটা এই টপিকের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে। যাই হোক, তো আমাদের তাহলে কাজ হচ্ছে আমাদেরকে একটা প্যাসেজ দিবে, যে প্যাসেজটার মধ্যে আমরা কি লিখব, খালিঘরগুলো কী দিয়ে পূরণ করব সেটা অবশ্যই আমাদের সাইড নোট দেখে আমাদেরকে করতে হবে। তো এভাবে আমরা শুধুমাত্র পরীক্ষাতে জাস্ট খালিঘরের জন্য যে উত্তরগুলো আছে সেগুলো ABCD করে আমরা উত্তরটা লিখলে আমাদের পরীক্ষাতে নাম্বার আমরা পেয়ে যাব। তো চলো আমরা এই খালিঘরটা বা এই প্যাসেজটা কীভাবে সলভ করব সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমরা আমাদের যে মডিফায়ার, সেই মডিফায়ারটা আসলে বলতে কী বোঝায় সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের অনেকের এই ব্যাপারটার কনসেপ্টটা যখন ক্লিয়ার থাকে না তখন তার কাছে এই ব্যাপারটা কঠিন বলে মনে হয়, টপিকটা কঠিন হয়ে যায়। তো আমার কাছে মনে হয় প্রথমে আমরা আগে জানিনি যে আসলে আমরা মডিফায়ার বলতে কী বুঝি। তো চলো, মডিফায়ারটাকে খুব ভালো করে বোঝার জন্য আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল সেট করেছি। ধরো আমি যে চতুর্ভুজ আকারের যে বক্সটা নিয়েছি এটাকে তুমি তোমার ক্লাসরুমের সাথে কল্পনা করো, এবং তোমার এই ক্লাসরুমে ধরো অনেকগুলো ছেলে আছে, যার এখানে প্রত্যেকটা দাগকে আমি এক একটা বেঞ্চের সাথে কম্পেয়ার করছি, যেখানে প্রত্যেকটা বেঞ্চে একজন করে ছাত্র বসা আছে। আর অপোজিট পাশে আরও কিছু বেঞ্চ আছে, যে বেঞ্চগুলোর প্রত্যেকটা বেঞ্চে একজন করে ছাত্রী রয়েছে। ক্লাস শুরু হলো, টিচার ক্লাসে প্রবেশ করছে। ক্লাসে প্রবেশ করার পরে টিচার সকল শিক্ষার্থীর উদ্দেশ্য করে বলেছে যে এ স্টুডেন্ট হ্যাজ গট GPA 5। তোমরা এবার একটু চিন্তা করে দেখো, যখন টিচার বলল যে তোমাদের মধ্যে কেউ একজন GPA 5 পেয়েছে, তখন প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকের দিকে তাকাচ্ছে, কারণ তারা নিজেরাও জানে না এই শিক্ষার্থীটা কোনজন। কিন্তু তারা এটা বুঝতে পারছে যে স্টুডেন্টটা তাদের এই ক্লাসরুমের মধ্যেই আছে, কিন্তু এই ক্লাসরুমের মধ্যে তো একজন শিক্ষার্থী নাই, এখানে অনেকজন শিক্ষার্থী আছে। তাই কেউই এখনও শিওর হতে পারছে না যে শিক্ষার্থী কোনজন GPA 5 পেয়েছে। তাই আমরা বলতেই পারি এখানে সবার মধ্যে একটা কনফিউশন কাজ করছে। তাহলে এই কনফিউশনটা দূর করতে হবে আমাদেরকে। তখন সকল শিক্ষার্থী টিচারকে বলল যে স্যার, আপনি যদি আমাদেরকে একটু সহজ করে দেন, বুঝতে একটু সুবিধা করে দেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো শিক্ষক তাদেরকে একটু বোঝার জন্য একটা ছোট্ট ইনফরমেশান দিছে। সেই ইনফরমেশানটা হচ্ছে এ স্টুডেন্ট অ্যামং দ্য গার্লস হ্যাজ গট GPA 5। এখন শিক্ষক একটা জিনিস ক্লিয়ার করেছে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে A+ পেয়েছে সে একটা মেয়ে, সে কোনো ছেলে নয়। তাহলে তোমরা এখন চিন্তা করে দেখো, ক্লাসের মধ্যে ছেলেরাও অনেকজন ছিল, মেয়েরাও অনেকজন ছিল, এখন কিন্তু কেউ আর ছেলেদেরকে নিয়ে ভাবছে না। তার মানে বোঝা যাচ্ছে তাদের যে কনফিউশনটা ছিল সেই কনফিউশনটার অর্ধেক কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে অ্যামং দ্য গার্লস, এই ফ্রেজটার কাজটা কি? এই ফ্রেজটার কাজ হচ্ছে এটা স্টুডেন্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়ে ওই স্টুডেন্টটার সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার করেছে। এখন শিক্ষার্থীরা যখন বুঝতে পারলো যে এখানে আর কোনো ছেলে A+ পায়নি, তার মানে মেয়েদের মধ্যে কেউ একজন পেয়েছে, এখন তখন
তারা যখন মেয়েদের দিকে তাকালো তখন দেখলো যে আবার মেয়েরা অনেকগুলো। এখন তাদের মধ্যে আবার নতুন করে একটা কনফিউশন সৃষ্টি হলো যে মেয়েদের মধ্যে কে পেয়েছে। হ্যাঁ, এটা ক্লিয়ার যে তারা এখন আর কোনো ছেলেকে নিয়ে ভাবছে না, বাট এখন কিন্তু মেয়েদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যে মেয়েদের মধ্যে যে A+ পেয়েছে, কিন্তু কোন মেয়েটা পেয়েছে। এখন তারা আবার একটা কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তারা হঠাৎ করে স্যারকে বলল, স্যার আমাদের মেয়েদের মধ্যে A+ পেয়েছে ঠিক আছে, কিন্তু কোন মেয়েটা পেয়েছে একটু যদি ক্লিয়ার করে বলেন। তখন স্যারে তাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য বলছে যে এ স্টুডেন্ট অ্যামং দ্য গার্লস সিটিং অন দ্য ফার্স্ট বেঞ্চ। এই কথাটা যখন বলেছে তখন কোনো শিক্ষার্থী আর পিছনের বেঞ্চগুলো দেখবে না, তারা সবাই এখন ফোকাস করবে, সবার এখন দৃষ্টি কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে এসে দাঁড়াবে, সেটা হচ্ছে ফার্স্ট বেঞ্চে কে বসেছে সেই শিক্ষার্থীর দিকে। এখন কিন্তু আর কারোর মধ্যে কোনো কনফিউশন নেই। তাহলে প্রথমে যখন স্যারে এ স্টুডেন্ট বলেছে, সেই স্টুডেন্ট সম্পর্কে কিন্তু সবারই একটা কনফিউশন ছিল, কেউই শিওর হতে পারছিল না। কিন্তু স্যার যখন এই স্টুডেন্টের সাথে অ্যামং দ্য গার্লস সিটিং অন দ্য ফার্স্ট বেঞ্চ এই ফ্রেজটাকে বসাইছে, তখন কিন্তু সবাই কিন্তু তাদের ধারণাটা সম্পর্কে একটা ক্লিয়ারেন্স পেয়ে গেছে। সো আমরা বলতে পারি অ্যামং দ্য গার্লস সিটিং অন দ্য ফার্স্ট বেঞ্চ এই তথ্যটা স্টুডেন্ট সম্পর্কে একটা তথ্য, যে তথ্যটা স্টুডেন্টটা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট আমাদেরকে দেয়। আর এই যে অ্যামং দ্য গার্লস সিটিং অন দ্য ফার্স্ট বেঞ্চ, যে ফ্রেজটা দিয়ে আমি স্টুডেন্ট সম্পর্কে ধারণা বের করে এনেছি, সেটাকেই আমরা বলে থাকি মডিফায়ার। আশা করছি তোমরা কিছুটা ধরতে পারছো। এবার আমরা আরেকটা পিকচার দেখে আরেকটা দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে একটা পিকচার দেখা যাচ্ছে, কিন্তু পিকচারটা খুব একটা ক্লিয়ার না, তবে আমি বুঝতে পারছি যে এই পিকচারটা একটা ডলের। তো আমার কাছে ডলটা ভালোই লাগছে, তাই আমি বলতে পারি আই বট এ ডল। কিন্তু আমাদের মধ্যে এখন একটা কনফিউশন কাজ করছে যে এই ডলটা কি সুন্দর না বিশ্রী, সুন্দর না বিশ্রী, এরকম একটা কনফিউশন আছে। তার মানে এটা সুন্দর হতে পারে আর এটা বিশ্রী হতে পারে, যতক্ষণ পর্যন্ত না কনসেপ্ট আমার ক্লিয়ার হচ্ছে। তার মানে আমরা আবার একটা কনফিউশনে পড়ে গেলাম। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমরা যদি হালকা করে এরকম একটু ধারণা দিই, একটু স্বচ্ছ করলাম আর কি, তখন আমরা বলতে পারি আই বট এ নাইস ডল। তার মানে আমি যে ডলটা কিনেছি সেই ডলটা সুন্দর ছিল। এখন সুন্দরের মধ্যে তো অনেক রকম আছে, আমরা বাজার থেকে অনেক কিছুই কিনি, অনেক গিফট কিনি, যেগুলা তুলনামূলক একটার থেকে একটা সুন্দর বেশি কম হইতেই পারে। তো ঠিক আমি যে ডলটা কিনেছি এই ডলটা সুন্দর ঠিক আছে, কিন্তু এটা অনেক বেশি সুন্দর না কম সুন্দর না মাঝারি রকমের সুন্দর, সেটা নিয়ে আমার একটা ডাউট। তো এই জন্য আমি এই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য আমি বাক্যে আরও একটা শব্দের ব্যবস্থা করব। সেই শব্দটা হচ্ছে, দেখো, আই বট এ ভেরি নাইস ডল। এই ভেরি শব্দটা যখন আমি বলেছি তখন কিন্তু নাইসটা কেমন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এখানে প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্যের দিকে একটু আমরা যদি চোখ বলে তাহলে দেখতে পাবো ডলটা কেমন সেই উত্তরটা আমরা নাইস দিয়ে পাচ্ছি, আবার নাইসটা কেমন সেই উত্তরটা কিন্তু আমরা ভেরি দিয়ে পাচ্ছি। তার মানে ডলটা হচ্ছে আমার যে ওয়ার্ড, তার জন্য আমি অতিরিক্ত যে শব্দটা ব্যবহার করেছি নাইস, সেই নাইস শব্দটা হচ্ছে মডিফায়ার, এবং নাইসের জন্য আমি যে ভেরি ওয়ার্ডটা ব্যবহার করেছি সেটা আবার নাইসের মডিফায়ার। তাহলে আমরা বুঝতে পারছি যে মডিফায়ার হচ্ছে এমন একটা শব্দ যেটা অন্য একটা শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে বাক্যে ব্যবহৃত হয়। যেমন দেখো, এই বাক্যে আমি যে ডল ওয়ার্ডটা ব্যবহার করেছি, এই ডলটা কেমন এইটার ব্যাপারে অতিরিক্ত তথ্য হিসেবে আমি ব্যবহার করেছি নাইস। তার মানে ডলটা হচ্ছে বাক্যের মেইন ওয়ার্ড আর নাইসটা হচ্ছে ওই মেইন ওয়ার্ডেরই মডিফায়ার। আবার আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে এই ডলটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করা হয়েছে অ্যাজেক্টিভ দিয়ে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ। ওকে, মুভ টু দ্য নেক্সট ওয়ান। তারপর আমরা বললাম যে আই বট এ ভেরি নাইস ডল। এখানে আবার আমি নাইস ওয়ার্ডটাকে মডিফাই করার জন্য ভেরি শব্দটাকে এনেছি, তাই নাইস হচ্ছে এখানে মেইন ওয়ার্ড আর বেরি হচ্ছে এখানে মডিফায়ার। তাহলে বেরিটা কার মডিফায়ার? বেরিটা হচ্ছে নাইসের মডিফায়ার। তোমরা আবার বেরিকে ডলের মডিফায়ার বলতে যাও না, কারণ ডলটা কেমন সেটার উত্তর হচ্ছে নাইসের মধ্যে আছে, আবার নাইসটা কেমন সেই উত্তরটা ভেরির মধ্যে আছে। তার মানে আমরা বলতে পারি ডলের মডিফায়ার হচ্ছে নাইস আর নাইসের মডিফায়ার হচ্ছে ভেরি। আবার এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নাইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখান থেকে আমরা আরেকটা কনফিউশন ক্লিয়ার হয়ে গেল যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা এখন আরেকটা জিনিস দেখি। এখানে একটা বাক্য লেখা আছে আই স এ বয়। এখন আমি যদি প্রশ্ন করতে যাই, আমার যদি মন চায় যে আমি একটা ছেলেকে দেখেছি, এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে না এরকম যে ছেলেটা কেমন? এই যে কেমন বলছো তুমি, তার মানে তোমার কাছে একটা তথ্যের শর্টেজ আছে, অর্থাৎ তুমি এখনো কনফিউশন আছো যে ছেলেটা কেমন হতে পারে, এটা কি ভদ্র, ভালো, খারাপ, লম্বা, খাটো, কোন রকম ছেলে। এই তথ্যটা আমরা পাবো যখন বাক্যে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করব। আই স এ স্লিপিং বয়।
তাহলে এখানে যে বয়ের আগে আমি যে স্লিপিং ওয়ার্ড দিছি, এই স্লিপিং দিয়ে আমি বুঝতে পারতেছি আমি কোন ছেলে সম্পর্কে বলছি, অর্থাৎ যে ছেলেটা ঘুমাচ্ছে আমি তার কথা বলছি। তার মানে স্লিপিং ওয়ার্ডটা বয়ের সম্পর্কে অতিরিক্ত তথ্য। আর এই স্লিপিং ওয়ার্ডটাকেই বলা হয় মডিফায়ার। কার মডিফায়ার? বয় শব্দটার মডিফায়ার। এখন আবার আমরা একটু খেয়াল করে দেখি, আই স এ বয় স্লিপিং, তাহলে আমি একটা ঘুমন্ত ছেলেকে দেখছি, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে, অথবা আমি একটা ছেলেকে ঘুমাতে দেখছি। তাহলে এখানে স্লিপিং ওয়ার্ডটাও কিন্তু মডিফায়ার। এখন মজার ব্যাপার হচ্ছে দ্বিতীয় বাক্যে যে স্লিপিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা এই বয়ের থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য। তাহলে এই যে মডিফায়ারটা, যেটাকে আমরা মডিফায়ার বলছি, স্লিপিং ওয়ার্ডটা যেটাকে আমরা মডিফায়ার বলছি, সেটা মূল ওয়ার্ডের কোথায় আসছে? সামনে আসছে। এই জন্যে সামনে যখন অতিরিক্ত শব্দ হিসাবে তুমি কোনো মডিফায়ার ব্যবহার করো, তখন সেটাকে আমরা বলে থাকি প্রি মডিফায়ার। তোমরা জানো সবাই, প্রি অর্থ পূর্বে আর পোস্ট অর্থ হচ্ছে পরে। তো এটা যেহেতু মডিফায়ারটা যেহেতু মূল শব্দের সামনে এসেছে, তাই এটাকে বলা হবে প্রি মডিফায়ার। আবার আমরা যদি লাস্টের বাক্যটা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো এখানে মূল ওয়ার্ডটা ছিল হচ্ছে বয়, কিন্তু বয়ের ব্যাপারে যে অতিরিক্ত তথ্য সেটা কিন্তু বয়ের পরে আসছে। তার মানে পরবর্তী যে স্লিপিং ওয়ার্ডটা সেটা হচ্ছে মডিফায়ার, আর এই মডিফায়ারটা যেহেতু মূল ওয়ার্ডের পরে আসছে, তাই এটার নাম হবে পোস্ট মডিফায়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলতে পারি যে ইংলিশে মডিফায়ারটা সাধারণত দুই রকম হতে পারে, মূল ওয়ার্ডের সামনেও আসতে পারে, মূল ওয়ার্ডের পরেও আসতে পারে। যদি মূল ওয়ার্ডের আগে আসে বা সামনে আসে সেটাকে আমরা বলি প্রি মডিফায়ার, যদি পরে আসে তাহলে সেটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার তাহলে আমরা আরেকটা বাক্য দেখি। লেখা আছে, দেখো, আমাদের এখানে এতক্ষণ আমরা যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে আমাদের একটা বিষয় মাথায় হয়তো ঘুরতে পারে যে আমাদের মডিফায়ারগুলো কি সবসময় একটা সিঙ্গেল ওয়ার্ডেরই হবে, এরকম একটা কনফিউশন আমাদের মধ্যে থাকতে পারে। তো এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমরা আরেকটু সামনের দিকে একটু আগাইতে হবে। তো চলো, আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি, নজরুল রোট মেনি পয়েমস। নজরুল অনেক কবিতা লিখেছিল। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোন নজরুলের ব্যাপারে কথা বলছো, তুমি বলতে পারো কাজী নজরুল ইসলাম, তুমি বলতে পারো আমাদের একটা ফ্রেন্ড নজরুল, তুমি বলতে পারো আমাদের একটা নেইবার নজরুল, আমাদের প্রতিবেশী যে নজরুল আছে সেই নজরুলও হতে পারে, এনিওয়ান। অর্থাৎ নজরুলটা কে সেটা তুমি এখনও শিওর না। এখন তুমি যদি বলো যে নজরুলটা কে সেটা আমার শিওর হওয়া দরকার, তাহলে তোমাকে নজরুলের সাথে একটা তথ্য দিতে হবে। সেটা হচ্ছে, দেখো, নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ রোট মেনি পয়েমস। এই যখন ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ এই কথাটা তুমি লিখতেছো নজরুলের পাশে, তখন আমাদের আর কারো কোনো ডাউট থাকে না, কারণ আমরা সবাই বুঝতে পারছি এখানে কোন নজরুলের ব্যাপারে কথা বলা হচ্ছে। তার মানে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এই ফ্রেজটাকে আমি নজরুল সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বাক্যে অতিরিক্ত শব্দ হিসাবে এনেছি। তাহলে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ এটা একটা ফ্রেজ যেটা নজরুল সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য হিসাবে ব্যবহার করেছি, এবং এটাকে আমি কি বলে ডাকবো? এটাকে মডিফায়ার বলে ডাকবো। তার মানে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ এটা একটা মডিফায়ার। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে মডিফায়ারটা যে সবসময় একটা সিঙ্গেল ওয়ার্ড হবে ব্যাপারটা কিন্তু এমন না, মডিফায়ারটা একটা ফ্রেজও হইতে পারে। আসো আমরা আরও একটা এক্সাম্পল দেখি। আমি যদি নজরুল এটার পরে যদি আমি দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ব্যবহার না করে আমি যদি ব্যবহার করি হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ রোট মেনি পয়েমস, তাহলে একটু খেয়াল করলে দেখতে পাবা এখানে আমি একটা হু ব্যবহার করেছি এবং একটা ইজ ব্যবহার করেছি, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ভার্বের ব্যবহার করেছি। তাহলে আমি যে অতিরিক্ত অংশটা এনেছি, এই অতিরিক্ত অংশটার মধ্যে আমি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব পেয়েছি, যে কারণে এটাকে আমি আর ফ্রেজ বলতে পারছি না, এটাকে আমাকে বলতে হবে অবশ্যই ক্লজ, যেটা নজরুল সম্পর্কে আমি ব্যবহার করেছি। তাহলে এই ক্লজটাও কিন্তু যেহেতু নজরুলের ব্যাপারে অতিরিক্ত তথ্য হিসাবে বাক্যে এসেছে, তাই আমরা এটাকেও কি বলতে হবে? মডিফায়ার বলতে হবে। তাহলে আমাদের সবার কাছে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল যে মডিফায়ার যে ওয়ার্ডগুলো আমরা বলছি, সেই মডিফায়ার ওয়ার্ডগুলো একটা সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে, একটা ফ্রেজ হইতে পারে এবং একটা ক্লজও হইতে পারে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ওই কনফিউশনটা নিশ্চয়ই দূর হয়ে গেছে যে মডিফায়ারটা যে সবসময় একটা সিঙ্গেল ওয়ার্ড হবে ব্যাপারটা কিন্তু এমন না। মডিফায়ারটা একটা সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে, একটা ফ্রেজ হইতে পারে, একটা ক্লজ হইতে পারে। ওকে, তাহলে এখন আমরা একটু দেখে নিই যেই কথাগুলো আমরা বলেছি সেগুলোকে একদম সামারাইজ করে বলছি। তাহলে আমরা এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি ডলের সম্পর্কে নাইস একটা অতিরিক্ত ওয়ার্ড, তারপরে নাইস একটা সিঙ্গেল ওয়ার্ড যেটা এখানে প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, আবার আমরা দেখতেছি আই স এ বয় স্লিপিং, এখানে মূল ওয়ার্ড হচ্ছে বয়, স্লিপিং হচ্ছে মডিফায়ার, এবং এইটা কিন্তু পোস্ট মডিফায়ার আকারে বসেছে। তার মানে মডিফায়াররা প্রিয় হইতে পারে আবার পোস্ট হইতে পারে। আবার আমরা যদি এই দুইটা বাক্যের দিকে তাকাই তাহলে দেখতে পাবো নাইস এবং স্লিপিং দুইটা ওয়ার্ডই কিন্তু সিঙ্গেল ওয়ার্ড।
তাহলে মডিফায়ার সিঙ্গেল ওয়ার্ড হতে পারে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমি একগুচ্ছ শব্দ লিখেছি, অর্থাৎ ফ্রেজ দিয়ে মডিফাই করেছি, তার মানে মডিফায়ার একটা ফ্রেজ হতে পারে। আবার আমি এখানে সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার করে একটা অতিরিক্ত তথ্য প্রদান করেছি, তাই আমরা বলতে পারি এটা কিন্তু একটা ক্লজ, এবং ক্লজ একটা মডিফায়ার হইতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের সামারি কথা, আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি এই তথ্যগুলোর আলোকে মডিফায়ারের সংজ্ঞাটা এখন তৈরি করি, তাহলে নিশ্চয়ই আমরা এইভাবে তৈরি করতে পারি। চলো আমরা একটু মডিফায়ারের সংজ্ঞাটা তাহলে একটু চিন্তা করি। ওকে, তাহলে আমরা মডিফায়ারের সংজ্ঞাটা একটু দেখে নিই। আমরা এতক্ষণ যত আলোচনা করেছি তার আলোকেই আমরা মডিফায়ারের সংজ্ঞাটা বলার চেষ্টা করব। দেখো লেখা আছে, যে সকল ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ, অর্থাৎ তোমরা তো জানোই যে মডিফায়ারগুলো সাধারণত একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লজও হতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে সকল ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ অন্য কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের সামনে বা পিছনে, সামনে বলতে আমরা প্রি মডিফায়ারকে বোঝাচ্ছি, পিছনে বলতে আমরা পোস্ট মডিফায়ারকে বোঝাচ্ছি। তো সামনে বা পিছনে বসে ওই ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। মডিফায়ারের কাজই হচ্ছে কোনো একটা শব্দ সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য প্রদান করে ওই শব্দটাকে ক্লিয়ার করা। এই জন্য বলা হচ্ছে যে ওই শব্দ সম্পর্কে বা ওই ক্লজ বা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাদেরকে আমরা মডিফায়ার বলি। তো আশা করছি তোমরা মডিফায়ার কী এবং মডিফায়ারের ব্যবহারটা কী সেই সম্পর্কে তোমরা একটা প্রাথমিক ধারণা পেয়েছো। তো চলো আমরা তাহলে সব কিছু মিলাই একটা কথা বলতে পারি যে আমাদের মডিফায়ার কত প্রকার। এই ব্যাপারটার উত্তর আমরা তাহলে বলবো যে মডিফায়ার সাধারণত দু প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তবে তোমাদের জ্ঞাতার্থে আমি একটা তথ্য জানাই রাখি, সেটা হচ্ছে আমাদের এই প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার ছাড়াও ইংলিশে আরও একটি গুরুত্বপূর্ণ মডিফায়ার রয়েছে যাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। তবে তোমাদের একাডেমিক জন্য তোমাদের শুধুমাত্র প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার পড়লেই হবে। তবে এটা মনে রাখবে, যারা ভার্সিটির জন্য প্রিপারেশান নিচ্ছ বা নিবে তাদেরকে অবশ্যই ড্যাংলিং মডিফায়ার পড়তে হবে। তো আমি মডিফায়ারের সকল ক্লাস শেষ হওয়ার পরে ইনশাল্লাহ ড্যাংলিং মডিফায়ার নিয়েও তোমাদেরকে একটা ভিডিও আপলোড করব। তো আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সাধারণত একটা মডিফায়ার বলতে আমরা বুঝি কোনো একটা শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটাকে আমরা প্রি মডিফায়ার বলছি, আর এটাকে আমরা পোস্ট মডিফায়ার বলছি। ওকে, এবার একটু আমরা সবাই একটু খেয়াল করি যে কে কাকে মডিফাই করছে, এই জায়গাটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে প্রথমত হচ্ছে ডলটা হচ্ছে একটা নাউন, যেটার মডিফায়ার হচ্ছে নাইস। তো আমরা সবাই জানি ডলটা হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাজেক্টিভ। তার মানে ইংলিশে যে কোনো একটা নাউনকে মডিফাই যদি কোনো ওয়ার্ড করে সেটা অবশ্যই অ্যাজেক্টিভ। ওকে, একই রকম করে আমরা যদি দেখি নাইসটা যদি আমাদের মূল ওয়ার্ড হয়, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ যাকে আমি ভেরি শব্দটা দিয়ে মডিফাই করেছি, আর ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা নাইসটা হচ্ছে অ্যাজেক্টিভ, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে বলতেই পারি যে ইংলিশের যে পার্টস অফ স্পিচগুলো আছে না, সেগুলো এক একজনকে মডিফাই করা, যেমন নাউনকে অ্যাজেক্টিভ করলো, অ্যাজেক্টিভকে আবার অ্যাডভার্ব করলো, এরকম এক একটা পার্টস অফ স্পিচ এক একটা পার্টস অফ স্পিচকে মডিফাই করে। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে ইংলিশে তো 8 প্রকারের পার্টস অফ স্পিচ আছে, কে কাকে মডিফাই করে এটা আমাদের জানা দরকার। তো চলো আমরা এখন জানবো যে ইংলিশে কোন পার্টস অফ স্পিচ কাকে মডিফাই করে। লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথমে আগে আমাদের 8 প্রকার যেই পার্টস অফ স্পিচ আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিই। ওকে, তো আমি 8 প্রকারের পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদেরকে লিখলাম। তো আমি তোমাদেরকে একটু শর্ট করে বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে আমাদের আসলে প্রত্যেকটা পার্টস অফ স্পিচই মডিফায়ারের কাজ করতে পারে। তবে যেহেতু আমরা আজকে ইন্টারমিডিয়েটের সিলেবাসের আলোকেই আলোচনা করছি, তাই আমি তোমাদেরকে ব্যাপারটাকে আরেকটু গুছিয়ে ছোট করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থাকলেও এখানে সাধারণত ইন্টারজেকশনকে আমরা খুব একটা মডিফায়ার হিসাবে পাবো না। ধরো 1 লাখে একটা পাও কিনা সন্দেহ আছে। ঠিক একই রকম কনজাংশনও তোমার সামনে মডিফায়ার হিসেবে খুব একটা আসবে না, প্রিপোজিশনকেও তুমি মডিফায়ার হিসাবে খুব একটা পাবে না, এবং প্রোনাউনকেও তুমি মডিফায়ার হিসাবে পাবে না। তার মানে এই 4টা পার্টস অফ স্পিচের ব্যবহার একদমই কম, একদম রেয়ার বলা যায়। তো আমরা যদি সামারি করি বলি তাহলে আমাদের মূল মডিফায়ার হচ্ছে মানে মডিফায়ারের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নাউন, অ্যাজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 4টা আইটেম আমাদের খুব ভালো করে জানতে হবে মডিফায়ারটাকে ভালো করে জানার জন্য। তো এই 4টা পার্টস অফ স্পিচের মধ্যে নাউন যেটা সেটাকে সাধারণত মডিফাই করা হয় অ্যাজেক্টিভ দিয়ে। তাহলে আমরা ছোট করে যদি বলি নাউনকে কে মডিফাই করে, নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ। তার মানে পরীক্ষায় যদি তোমাকে বলে যে নাউনকে মডিফাই করো, তাহলে তুমি যেই উত্তরটা লিখবা সেটা অবশ্যই একটা অ্যাজেক্টিভ হতে হবে। ওকে, মুভ টু দ্য নেক্সট ওয়ান। এখানে আমার আরও 3টা রয়েছে, সে 3টা হচ্ছে অ্যাজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 3টাকে আবার মডিফাই করা হচ্ছে অ্যাডভার্বে। তাহলে দেখো নাউনের দায়িত্বটা হচ্ছে অ্যাজেক্টিভের কাছে, কিন্তু অ্যাজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই 3টা জিনিসকে
দায়িত্ব নিয়েছে হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ এই তিনজনকে মডিফাই করবে অ্যাডভার্ব। এখন তোমাদেরকে যদি কেউ যদি নর্মালি প্রশ্ন করে যে তাহলে মডিফায়ার হিসাবে কোন কোন পার্টস অফ স্পিচ কাজ করে, তাহলে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবা নাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এরা মডিফাই হলেও মডিফাই কিন্তু করে হচ্ছে অ্যাজেক্টিভ আর অ্যাডভার্ব। তার মানে আমাদের ইংলিশে মডিফায়ারকে যদি ভালো করে জানতে হয় তাহলে আমরা অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে, কারণ অ্যাজেক্টিভ আর অ্যাডভার্বই সাধারণত মডিফায়ার হিসাবে ইংলিশে ব্যবহৃত হয়। তো একজন স্টুডেন্ট হিসাবে তুমি তাহলে মডিফায়ারকে ভালো জানতে হলে তোমাকে অবশ্যই অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে। তো আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসগুলোতে বা তৃতীয় ভিডিওতে আমরা অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। আজকে শুধুমাত্র আমি তোমাদেরকে মডিফায়ারের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম। তো চলো আমরা এখন যে কথাটা বলেছি সেই কথার মধ্যে একটা ছোট্ট কনফিউশন আছে, সেই কনফিউশনটা আমরা একটু দূর করে নিই। সবাই একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সটার মধ্যে লেখা আছে হি ইজ এ টিচার। এখানে টিচার ওয়ার্ডটা হচ্ছে ইংলিশে একটা নাউন, তোমরা সবাই জানো টিচার ওয়ার্ডটা নাউন। ওকে, আমি আরও একটা সেন্টেন্স লিখছি, হি টিচেস আস ইংলিশ। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এখানে ইংলিশ একটা ওয়ার্ড আছে যেটা একটা সাবজেক্টের নাম, সো এটাও একটা নাউন। তো আমরা এই দুইটা সেন্টেন্সকে যদি একত্রিত করে একটা সিম্পল সেন্টেন্সে লিখতে চাই, আমরা কিন্তু চাইলে এই কথাটা লিখতে পারবো, হি ইজ অ্যান ইংলিশ টিচার। এটা আমরা নিশ্চয়ই লিখতে পারছি। তো এখানে একটু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা এখানে আমি যদি টিচার যে ওয়ার্ডটা, এটা একটা নাউন, আমরা সবাই জানি, একটু আগে আমরা দেখেছি। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে টিচারটা কেমন টিচার, কিসের টিচার, এরকম যদি একটা প্রশ্ন করি তাহলে তোমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে। তো সেই কনফিউশনটা আমরা দূর করতেছি কি দিয়ে, এই ইংলিশ ওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ উনি ইংলিশের টিচার। তাহলে ইংলিশ ওয়ার্ডটা এখানে টিচারের ব্যাপারে অতিরিক্ত তথ্য হিসাবে বাক্যে এসেছে, তাই না? তাহলে তোমরা কিন্তু একটু আগেই বলেছো এই ইংলিশ ওয়ার্ডটা কিন্তু একটা নাউন, তার মানে একটু খেয়াল করলে দেখতে পাবা এখানে কিন্তু নাউনকে মডিফাই করেছে। এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার তাহলে আপনি তো বলেছেন নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাজেক্টিভ, কিন্তু আপনি তো এখানে নাউন দিয়ে মডিফাই করে বসে আছেন। হ্যাঁ স্যার, এটা নাউন ঠিক আছে, কিন্তু যখন সে একা একা, যেমন দ্বিতীয় বাক্যের মধ্যে কিন্তু ইংলিশটা নাউন ঠিক আছে, কিন্তু তৃতীয় বাক্যে এই ইংলিশ ওয়ার্ডটা টিচারকে মডিফাই করে বাক্যে বসেছে, তাই ও নাউন হওয়া সত্ত্বেও ও এই বাক্যের জন্য অ্যাজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ অনেক সময় একটা নাউনকে আরেকটা নাউন মডিফাই করে, যে নাউনটা মডিফাই করবে সেই নাউনটা বাক্যের জন্য অ্যাজেক্টিভের কাজ করবে। সো আমরা বলতে পারি তাইলে নাউনকে অ্যাজেক্টিভ মডিফাই করেছে। তো এই যে একটা নাউনকে আরেকটা নাউন যখন মডিফাই করে, নাউনটা ব্যক্তিগতভাবে নাউন হলেও সে কিন্তু বাক্যের জন্য অ্যাজেক্টিভ, এই জন্য ওই নাউনটাকে আমরা ইংলিশের ভাষায় বলে থাকি নাউন অ্যাজেক্টিভ। আমি আবার বলছি, যখন একটা নাউনকে আরেকটা নাউন দিয়ে মডিফাই করা হয় তখন যে নাউনটা দিয়ে তুমি মডিফাই করেছো সেটা নাউন হওয়া সত্ত্বেও বাক্যের জন্য অ্যাজেক্টিভ হয়ে যায়, বিদায় এর নাম দেওয়া হয়েছে নাউন অ্যাজেক্টিভ। অর্থাৎ নাউন অ্যাজেক্টিভ মানে হচ্ছে একটা নাউনকে আরেকটা নাউন দিয়ে মডিফাই করা। সো এখানে দুইটা নাউনের মধ্যে প্রথম নাউনটা মডিফায়ারের অ্যাজেক্টিভের কাজ করবে, তাই এই টপিকটার নাম হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। তো নাউন অ্যাজেক্টিভ মানে হচ্ছে দুইটা নাউন পর পর বসে। তো এরকম কয়েকটা এক্সাম্পল আমরা একটু দেখে নিতে পারি। একটা হচ্ছে স্কুল টিচার, একটা হচ্ছে ইংলিশ বুক। তোমরা খেয়াল করে দেখতে পাবে এখানে দুইটা ওয়ার্ডে কিন্তু নাউন। তাহলে আমরা বলতে পারি লাভ স্টোরি এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং ওয়াটার পলিউশন। এই এক্সাম্পলগুলো তোমরা খেয়াল করে দেখতে পাবে। স্কুল টিচারের মধ্যে স্কুলটা নাউন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু অ্যাজেক্টিভের কাজ করছে, তাই স্কুল ওয়ার্ডটাকে এখানে নাউন অ্যাজেক্টিভ বলে ডাকতে হবে। তারপর হচ্ছে ইংলিশ বুকের মধ্যে ইংলিশটা নাউন অ্যাজেক্টিভ, এয়ার টিকেটের মধ্যে এয়ারটা নাউন অ্যাজেক্টিভ, লাভ স্টোরির মধ্যে লাভটা হচ্ছে নাউন অ্যাজেক্টিভ, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ব্যাংকটা হচ্ছে নাউন অ্যাজেক্টিভ এবং ওয়াটার পলিউশনের মধ্যে ওয়াটারটা হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। সো আজকে আমরা মোটামুটি মডিফায়ার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে গেলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর তোমরা বুঝতে পেরেছো কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর আমাদের এই চ্যানেলটা যদি তোমার কাছে মনে হয় যে এই চ্যানেলটা থেকে তোমার কিছু শিখার আছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবা, যাতে আমরা পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাও। আশা করছি তোমরা আমাদের সদস্য হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই রাখছি। থ্যাংকস ফর জয়নিং উইথ পয়েটিক ইংলিশ। আমাদের পরবর্তী বা নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো। অবশ্যই আমি সেই ক্লাসটা নিব অ্যাজেক্টিভের উপরে। আমাদের পরবর্তী ক্লাসটা হবে ক্লাসিফিকেশন অফ অ্যাজেক্টিভ। আশা করছি তোমরা সেকেন্ড ভিডিওটার জন্য অপেক্ষা করে থাকবে এবং পুরো ভিডিওগুলো উপভোগ করবে। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।